আমি আমার মেয়ে মীরার স্বপ্নের বাড়ি কেনার জন্য তাকে ৭৫ লক্ষ টাকা দিয়েছিলাম। রেজিস্ট্রির দিন সে আমার হাত চেপে ধরে বলেছিল, পাপা, এখন আমরা সবাই একসাথে থাকব। আজ সেই একই ছাদের নিচে সে আমার দিকে চোখ না মিলিয়েই বলল, পাপা, এটা আমাদের বাড়ি, আপনাকে এখান থেকে যেতে হবে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। জগৎপুরার গলিতে সন্ধ্যার বাতাস বইছিল। মন্দির থেকে আরতির শব্দ আসছিল। ঘরের ভেতর নতুন পুট্টির গন্ধ ছিল, আর পর্দার গায়ে সদ্য স্ত্রীর ভাঁজ দেখা যাচ্ছিল। ড্রয়িং রুমের দেওয়ালে সোনালি অক্ষরের নেম প্লেট লাগানো ছিল, মীরা নিখিল, আর তার নিচে ছোট্ট একটি বাক্য, আমাদের ছোট্ট স্বর্গ। ওই স্বর্গের চাবি আমিই পাইয়ে দিয়েছিলাম, নিজের পেনশন, পিএফ এবং গ্রামের পৈতৃক জমি বিক্রি করে। নিখিল দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তার হাত বুকের ওপর ভাঁজ করা, মুখে সেই একই আত্মবিশ্বাস আর হালকা হাসি, যেন কেউ তাকে আগেভাগেই স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছিল। সে ধীর গলায় বলল, ওমপ্রকাশজি, আমরা অনেক ভেবেচিন্তেই কথা বলছি। এখন আমরা আমাদের নিজস্ব স্পেস চাই। আপনি বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই বুঝবেন। মীরা চোখ নিচু করে রেখেছিল, তারপর হঠাৎ চড়া গলায় বলল, দয়া করে এখন আর ঝামেলা করবেন না পাপা, এক্ষুনি বেরিয়ে যান। আমার আঙুল থেকে স্টিলের কাপটা ফসকে নিচে পড়ে গেল, চা মেঝেতে ছড়িয়ে গেল, ঠিক যেন কেউ আমার মনের ওপর গরম জল ফুটিয়ে ঢেলে দিল। আমি কয়েক মুহূর্ত ওখানেই দাঁড়িয়ে থাকলাম। দেওয়ালে টাঙানো পরিবারের ছবিটা আমার দিকে তাকিয়েছিল, মীরার বিয়ের ছবি, যেখানে আমি হাসছি আর নিখিল আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই ফ্রেমগুলোর মাঝে আমার হঠাৎ নিজের ঘরের সেই ছোট ট্রাঙ্কটার কথা মনে পড়ল, যাতে ব্যাংকের রসিদ, আরটিজিএস স্লিপ আর বাড়ির লিস্টিংয়ের পুরনো প্রিন্ট রাখা ছিল। মীরা আমার নীরবতাকে দুর্বলতা ভেবে নিল। সে ড্রয়িং টেবিল থেকে ফাইল তুলে নিয়ে রেজিস্ট্রির কপি এগিয়ে দিল। দেখুন পাপা, নাম আমাদের, আমরা আপনাকে বলেওছিলাম, আমরা ম্যানেজ করে নেব। আমি ধীরে ধীরে হাসলাম। সেই হাসিতে কোনো পরাজয় ছিল না, ছিল শুধু এক শীতল শান্তি। আমি কোনো তর্ক না করেই আমার পুরনো বাদামি রঙের ব্যাগের দিকে এগিয়ে গেলাম, যাতে সবসময় আমার ছাতা, কিছু ওষুধ আর একটা পাতলা সোয়েটার থাকত। নিখিল গার্ডকে ইশারা করল, রজ্জু, আঙ্কেলের জন্য গেট খুলে দাও। রজ্জু চোখ নিচু করে নিল। সে ধীর গলায় বলল, বাবুজি, কিছু লাগলে জানাবেন। আমি সম্মতি জানালাম। একটা কাজ কর বাবা, পেছনের গেট দিয়ে বের করে দে, সামনে অনেক ভিড়। ভিড়? কিসের ভিড়? আমি দরজার বাইরে উঁকি দিলাম। পাশের বাড়ির মিসেস কাপুর সামনের ব্যালকনি থেকে দেখছিলেন। তার হাতে সোসাইটির নোটিশ ছিল, সিলান বা সিপেজ, এবং দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব, ফ্ল্যাট ৩০২-এ অস্থায়ী তদন্ত। আমার মাথায় একটা ছোট্ট বাল্ব জ্বলে উঠল। সিলান তদন্ত? বাড়ি তো এইমাত্র কেনা হল। মীরা আমার দিকে মোবাইলটা বাড়িয়ে দিল, যেন সে শেষ দয়া দেখাচ্ছে। কোথায় যাবেন আপনি? কোনো হোটেলে থেকে যান, আমরা পরে কথা বলবো। আমি মোবাইল নিলাম না, শুধু দড়িতে রাখা জুতো পরে বাইরে চলে এলাম। বাইরে ঠান্ডা বাতাস ছিল। আমি মাথার টুপিটা ঠিক করে গেট পর্যন্ত পৌঁছলাম। গার্ড রজ্জ ফিসফিস করে বলল, বাবুজি, গত সপ্তাহে বিল্ডারের লোক এসেছিল। কিছু লোক দেওয়ালের কাছে হাতুড়ি দিয়ে ঠকঠক করছিল। মিসেস কাপুরও দেখেছিলেন। তিনি সোসাইটিতে লিখিয়ে দিয়েছেন। আপনি কিছু মনে করবেন না। আমি দাঁড়ালাম। ঠিক আছে বাবা, তুই তোর কাজ কর। আমি অটো থামালাম। অটোওয়ালা জিজ্ঞেস করল, কোথায় যাবেন সাব? আমি বললাম, সিন্ধি ক্যাম্পের কাছে যে ছোট লজ আছে সেখানেই চলো। পথে জয়পুরের রাত গোলাপি হয়ে এলো। দোকানে আলো, গরম জিলিপির সুগন্ধ আর ট্রাফিকের হর্ন। অটোর জানলা দিয়ে হাওয়া আমার মুখে লাগছিল। পকেট থেকে মোবাইল বের করতেই একটা পুরনো স্ক্রিনশট চোখে পড়ল। বাড়ির অনলাইন লিস্টিং। দাম চাওয়া হয়েছিল ১,১০,০০,০০০ টাকা, কিন্তু মীরা আর নিখিল বলেছিল, পাপা, ১,২০,০০,০০০-এর নিচে ওরা দিচ্ছে না। আমি কোনো যাচাই না করেই ৭৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলাম। বাকিটা ওরা বলেছিল যে হোম লোন থেকে করে নেবে। স্ক্রিনশটের তারিখ আর রেজিস্ট্রির তারিখের মধ্যে মাত্র ১০ দিনের তফাৎ ছিল। আমার চিন্তার ধারা বদলাতে শুরু করল। লজের ছোট ঘরের খাটে বসতেই চাদর থেকে সেভলনের মতো গন্ধ নাকে এলো। ঘর পুরনো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বাল্ব ছিল যা মাঝে মাঝেই টিপটিপ করছিল। টেবিলে জলের জগ আর স্টিলের গ্লাস রাখা ছিল। আমি ব্যাগ থেকে আমার কাগজপত্রের ফাইল বের করলাম। প্রথম পলিথিনে আরটিজিএস স্লিপ ছিল। ওম প্রকাশ শর্মা, মীরা শর্মা, জয়েন্ট অ্যাকাউন্ট। দুটো কিস্তিতে আমি টাকা পাঠিয়েছিলাম, যাতে ব্যাংকের কারো সন্দেহ না হয়। তৃতীয় পলিথিনে একটা ছোট নোট ছিল, আমার স্ত্রী সুশীলার হাতের লেখা, যে এখন আর নেই। নোটে লেখা ছিল, ওম,
নিজের সম্মান নিজের হাতে রেখো। দেওয়া জিনিস কখনো ভুলো না, কিন্তু পাওনা হিসেব সবসময় চেয়ে নিও। আমি নোটটি বুকে চেপে ধরলাম। চোখ একটু ভিজে এলো, তারপর নিজেকে সামলে নিলাম। মোবাইলে এসএমএস নোটিফিকেশন চমকে উঠল। প্রিয় গ্রাহক, আপনা আধারের সাথে যুক্ত কেওয়াইসি ওটিপি পরিষেবা আজ 5:47 ব্যবহার করা হয়েছে। যদি এটি আপনি না করে থাকেন তবে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আমার হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে গেল। আজ 5:47, ঠিক সেই সময় যখন বাড়িতে আমার অপমান করা হচ্ছিল। কে ওটিপি ব্যবহার করল? আমার ফোন তো আমার কাছেই ছিল। কেউ কি আগে থেকে চিট সেট করে দিয়েছিল, নাকি কোনো টপ আপ লোনের জন্য ইনকোয়ারি? আমি তৎক্ষণাৎ পকেট থেকে চশমা বের করে ব্যাংক অফিসার সাক্সেনাজির নম্বর খুঁজলাম। সাক্সেনা পিএসবি শাখা টঙ্ক রোড। আঙুল ওখানেই থেমে গেল। রাত হয়ে গিয়েছিল, ফোন করা ঠিক নয়, সকালে ব্যাংক খুললেই যাব। আমি কাগজগুলো আবার ছড়ালাম। রেজিস্ট্রির কপিতে মোট মূল্য 1,20,00,000 টাকা লেখা ছিল, কিন্তু অনলাইন লিস্টিংয়ে 1,10,00,000। 10 লক্ষ টাকার তফাৎ। কখনো কখনো শেষ মুহূর্তের আলোচনায় দাম বেড়ে যায়, আমি নিজেকে বোঝালাম, কিন্তু মন মানল না। মনে পড়ল রজ্জু সিলনের কথা বলেছিল। মিসেস কাপুরের নোটিশে অস্থায়ী তদন্ত লেখা ছিল। ফ্ল্যাট নতুন হলে সিলন আসবে কেন? নিশ্চয়ই বিল্ডার কোনো কারচুপি করেছে, বা আগে থেকেই অভিযোগ ছিল যা কেউ চেপে দিয়েছে। আমার চোখের সামনে সেই সন্ধ্যাটা ভেসে উঠল যখন মীরা প্রথমবার বাড়িটা দেখিয়েছিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে বলেছিল, পাপা দেখুন, পুরো শহর দেখা যায়, হাওয়া কত সুন্দর। আমি মেন বেডরুমের দেওয়ালে হালকা সাদা ছোপ দেখেছিলাম, যা পুট্টি দিয়ে ঢাকা ছিল। মীরা বলেছিল, ও পেন্টিং সবে শেষ হয়েছে তাই। সে সময় আমি আর জিজ্ঞাসাবাদ করিনি, মেয়ের খুশি সামনে ছিল। এখন সেই সাদা ছোপগুলো আমার মাথায় নুনের মতো বিঁধছে। ফোন আবার বেজে উঠল। দ্বিতীয় এসএমএস। সিবিলে আপনার প্যান কার্ডে টপ আপ হোম লোন ইনকোয়ারি নথিভুক্ত হয়েছে। যদি আপনি আবেদন না করে থাকেন তবে ব্যাঙ্কে যোগাযোগ করুন। আমি চেয়ার ছেড়ে সোজা হয়ে বসলাম। এই খেলা এখন শুধু অপমানের নয়, এখন টাকা, নথিপত্র আর পরিচয়ের প্রশ্ন। আমি ফাইল থেকে প্যান কার্ড আর আধারের ফটোকপি বের করলাম। মীরা আর নিখিলের কাছে আমার ডকুমেন্টের অ্যাক্সেস ছিল। রেজিস্ট্রির দিন আমি নিজেই নিয়ে গিয়েছিলাম। সেদিন নিখিল বলেছিল, আঙ্কল স্ক্যান করে দিচ্ছি, পরে কাজে লাগবে। সে মোবাইল দিয়ে ছবি তুলেছিল আর বলেছিল শুধু ব্যাকআপের জন্য। আমি তাকে নিজের ভেবে বিশ্বাস করেছিলাম। এখন বুঝলাম ব্যাকআপ কী কাজে লাগল। লজের বাইরে কোথাও ট্রাকের আওয়াজ হল। ঘরে ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে শান্ত হলাম। রাগ করলে সিদ্ধান্ত ভুল হয়, এটা আমি চাকরির দিনগুলো থেকেই জানি। আমি পিডব্লিউডিতে ইঞ্জিনিয়ার ছিলাম। নকশা, মাপজোক, মাটির জোর, কলমের সত্যতা, যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। সত্য কাগজ আর মাপে ধরা পড়ে। এখানেও সেই একই পদ্ধতি কাজে লাগাব। আমি আমার নোটবুক খুললাম এবং তারিখ লিখলাম। আজ মীরা বাড়ি থেকে বের করে দিল, কারণ স্পেস চাই। সংকেত, অনলাইন লিস্টিং আর রেজিস্ট্রিতে 10 লক্ষ টাকার তফাৎ। সোসাইটি নোটিস, সিলন তদন্ত, ব্যাংক এসএমএস, কেওয়াইসি, সিভিল ইনকোয়ারি। প্রতিটি বিন্দুর পাশে আমি ছোট বক্স বানালাম এবং টিক দেওয়ার জায়গা রাখলাম। কোথায় তদন্ত করতে হবে, কার সাথে কথা বলতে হবে। পরের লাইনে লিখলাম, কাল সকাল 10টা, টঙ্ক রোড শাখা। সাক্সেনাজি, আধার ওটিপি লগ, সিসিটিভি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন এনকোয়ারির উৎস। দুপুরে সোসাইটি অফিস, মিসেস কাপুরের কাছে নোটিশের বিস্তারিত। সন্ধ্যায় বিল্ডার অফিস, ডিফেক্ট লিস্ট। লিখতে লিখতে আমি নিজেকে ফিরে পাচ্ছিলাম। রাগ নেই, নিস্তব্ধতা নেই, শুধু একটা পরিষ্কার রাস্তা। আমি মীরার খারাপ চাইছিলাম না, সে আমার মেয়ে। কিন্তু সত্যকে লোকানো যায় না। সত্য যত দেরিতে আসে তত জোরে দরজা ভাঙে। আজ দরজা আমার সামনে বন্ধ হয়েছে। কাল আমি আর কড়া নাড়ব না। আমি সরাসরি ফাইল নিয়ে ভেতরে যাব, আইনের দরজা দিয়ে। মোবাইল স্ক্রিন আবার জ্বলে উঠল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। সোসাইটি গ্রুপে মিসেস কাপুরের মেসেজ। সব নিবাসীদের কাছে নিবেদন, ফ্ল্যাট 302 এর নিচের ফ্ল্যাটে জলের আর্দ্রতা বেড়েছে। দয়া করে ভারী জিনিস ব্যালকনিতে রাখবেন না। তদন্তের তারিখ কাল দুপুর 3টে। নিচে অনেক থামস আপ আর একটা মেসেজ নিখিলের থেকে, মাইনার ইস্যু, আমরা সামলে নেব। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। প্রমাণ আবেগ দিয়ে নয়, স্ক্রিনশট, স্লিপ আর মোহর দিয়ে তৈরি হয়। আমি নিজেকে এটাই বলতে থাকলাম। ভেতরে কোথাও কষ্ট তো ছিলই। মেয়ের কণ্ঠস্বর,
পাপা এখনই যান, কানে বাজছিল। কিন্তু সেই কষ্টের নিচেই একটা শক্ত জমি তৈরি হচ্ছিল, যার ওপর দাঁড়িয়ে কাল আমি প্রশ্ন করব। আমি ঘরের টিউবলাইট বন্ধ করলাম, জানলা দিয়ে শহরের হালকা আলো আসছিল। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ পর আবার সেই এসএমএসের শব্দ। ফোন তুললাম। শব্দগুলো পরিষ্কার ছিল, প্রিয় গ্রাহক, আপনার প্যানে টপ আপ হোম লোনের জন্যে বাইরের এজেন্সি ইনকোয়ারি করেছে। আমি চোখ বন্ধ করলাম, লম্বা শ্বাস নিয়ে খুব ধীরে আর পরিষ্কার স্বরে বললাম, মীরা, নিখিল, তোমরা শুধু আমাকে বাড়ি থেকে বের করনি, তোমরা আমার পরিচয়কেও বন্ধক দেওয়ার চেষ্টা করেছ। এবার হিসেব হবে কাগজে, আইনে, আর সবথেকে আগে সত্যের সামনে। পরের মুহূর্তে আমি অ্যালার্ম সেট করলাম। সকাল 6:30 চা স্নান, 8:30 সোসাইটি অফিস, 10টা ব্যাংক। আমি মোবাইলটা টেবিলে রাখলাম। নিস্তব্ধতা ঘরে ভরে গেল। আমি শেষবারের মতো ছাদের দিকে তাকালাম। আমার সেই হাসি ফিরে এলো, সেই শান্ত শীতল হাসি যা মীরা সন্ধ্যায় দেখেছিল আর এক পলকের জন্য ঘাবড়ে গিয়েছিল। কাল যখন সাক্সেনাজি কেওয়াইসি লগ প্রিন্ট করবেন, যখন সিসিটিভি ফুটেজে দেখা যাবে কে আমার ডকুমেন্টস নিয়ে কারসাজি করেছে, তখন এই কাহিনী আর শুধু বাবা মেয়ের থাকবে না, তখন এই কাহিনী হবে সত্য বনাম চালাকির। আর আজকের রাতের এই শেষ এসএমএসটাই হল আমার প্রথম পাকা প্রমাণ। সকালে চোখ খুলতেই ঘরে হালকা অন্ধকার ছিল। অ্যালার্ম 6:30টায় বাজল আর মস্তিষ্ক নিজে থেকেই কাজের তালিকা আওড়াতে লাগল। আমি জানলা খুললাম, জলের গ্লাসে জল খেলাম, নোটবুক টেবিলে রাখা ছিল। কাল রাতে বানানো পয়েন্টগুলোর সামনে আজ টিক চিহ্ন দিতে হবে। প্রথম টিকটা সোসাইটি অফিসে লাগল। 8:45-এ আমি গেটের কাছে পৌঁছলাম। রজ্জু সালাম করল। বাবুজি, মিসেস কাপুর এসে গিয়েছেন। কাঠের টেবিল, দেওয়ালে নিয়মাবলীর কাগজ সাঁটা। মিসেস কাপুর বললেন, শর্মাজি, আপনাকে এটা দেখতেই হতো। কাল নোটিশ লাগিয়েছিলাম, নিচের ফ্ল্যাটের ছাদে দাগ দেখা গেছে। তিনি ফাইল থেকে একটা কপি বের করলেন। নোটিশ নম্বর 14302, অস্থায়ী তদন্ত। আমি বিনীতভাবে বললাম, আমাকে এই নোটিশের একটা কপি দিয়ে দিন, আর যদি আগে কখনো এই ফ্ল্যাটের বিরুদ্ধে অভিযোগ থাকে তবে সেই রেকর্ডও দিন। তিনি রেজিস্টার খুঁজলেন। একটা এন্ট্রি ছিল, গত সপ্তাহে ঠিকাদার আরিফ আর 2জন শ্রমিকের নাম, 40 মিনিটের উপস্থিতি। মিসেস কপুর বললেন, আমি দেখেছিলাম লোকগুলো দেওয়ালে থপথপ করছিল। বিল্ডারকে মেল করেছিলাম, জবাব এলো কসমেটিক রিপেয়ার। আমি মোবাইল দিয়ে রেজিস্টারের ছবি নিলাম। সোসাইটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটও তিনি আমাকে দিয়ে দিলেন। ধন্যবাদ, আমি বললাম। সোসাইটি রেকর্ড পাওয়া গেল। দ্বিতীয় টিক ব্যাংকে লাগাতে হবে। 10টা বাজতেই আমি টঙ্ক রোডের ব্যাংকে পৌঁছলাম। সাক্সেনাজি আমাকে দেখেই এগিয়ে এলেন। আমি শান্ত স্বরে এসএমএস দেখালাম। আমার ফোন আমার কাছেই ছিল, তাহলে এই লগগুলো কি বলছে? তিনি কম্পিউটারে কিছু চেক করলেন। দেখুন, এটা থার্ড পার্টি এগ্রিগেটরের এনকোয়ারি। ফর্ম্যালিটি শুরু হয়েছিল, কিন্তু ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আমার বুকের বোঝা একটু হালকা হলো, কিন্তু সন্দেহ আরও বাড়ল। সিসিটিভি? আমি জিজ্ঞেস করলাম। আমরা আপনার অভিযোগ নথিভুক্ত করছি, তিনি বললেন। তিনি দুটো কাগজ প্রিন্ট করলেন, একটি অভিযোগের প্রাপ্তি স্বীকার আর একটি অনুরোধপত্র, যাতে সিসিটিভি আর ডিজিটাল লগ সুরক্ষিত রাখা হয়। আমি একটা আবেদনও লিখে দিলাম যে সব লগের সার্টিফাইড কপি চাই। তিনি আশ্বাস দিলেন যে বিকেল নাগাদ এগ্রিগেটরের নাম পাওয়া যাবে। ব্যাংক থেকে বেরিয়ে কড়া রোদে আমি 1 কাপ চা খেলাম। পরের ধাপের নকশা মাথায় তৈরি হচ্ছিল। বিল্ডার শ্রী বালাজি কনস্ট্রাকশন। 12টায় আমি তাদের অফিসে গেলাম। প্রজেক্ট হেড বরুণ শেঠি এলেন। আমি কোনো ভনিতা না করেই বললাম, ফ্ল্যাট 302, সিলন, সোসাইটি নোটিস আর গত সপ্তাহে আপনার টিমের কাজ। তিনি হাসলেন। স্যার, নতুন বিল্ডিংয়ে হালকা আর্দ্রতা স্বাভাবিক। আমি নোটবুক বের করলাম। টাচ আপ নয়, ডিসক্লোজার চাই। পজেশনের আগে কি কোনো স্ট্রাকচারাল ড্যাম্পনেস রিপোর্ট এসেছিল? যদি এসে থাকে তবে রেজিস্ট্রির কাগজে তার উল্লেখ কোথায়? তার হাসি মিলিয়ে গেল। তিনি সাইট ইঞ্জিনিয়ার পবনকে ফোন করলেন। স্পিকারে পবনের আওয়াজ এলো, স্যার, 302-এর বেডরুমের দেওয়ালে ফাইন হেয়ার লাইন ক্র্যাক ছিল। ওয়াটারপ্রুফ পুট্টি দিয়েছিলাম। আমি নোটবুকে লিখে নিলাম। বরুণকে বললাম, আমি রেরাতে অভিযোগ জানাব, আপনাদের সহযোগিতা চাই। সে ভয় পেয়ে গেল, বলল বিকেলে মেল করে দেবে। বিকেলে সাক্সেনাজির মেসেজ এলো, অ্যাগ্রিগেটর শ্রী ফাইন্যান্স সার্ভিসেস এলএলপি, ডিএসএ কোড SF29। এই সেই ডিএসএ যে টপ আপ হোম লোনের জন্য প্যান কার্ড ব্যবহার করেছিল। এবার সব রহস্য পরিষ্কার হল। নিখিলই আমার প্যান আধারের ছবি নিয়েই কাজ করেছে। আমি একটি প্রিন্ট শপে বসে সব কাগজ স্ক্যান করলাম আর রেরার পোর্টালে অভিযোগ দাখিল করলাম। অনলাইন ফর্মটি ভরে সব নথিপত্র আপলোড করলাম। শেষে সাবমিট বাটনে ক্লিক করলাম। স্ক্রিনে নম্বর ভেসে উঠল।
আমি হেল্পলাইনে ফোন করলাম। সালোনি নামে একজন কথা বলল। সে জানালো কাল দুপুর 3টে সাইট ভিজিট হবে। আমি সময় লিখে নিলাম। মনের ভেতর যেন একটা কাঁটা সরে গেল। লজে ফেরার পথে আমি একটা ফোল্ডার কিনলাম। কভারে লিখলাম 302 সত্যের ফাইল। মীরার মুখ বারবার সামনে আসছিল। মীরার থেকে একটা মেসেজ এলো, পাপা কেন করছেন এসব, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু লিখলাম না। কাল যা হবে সেটাই জবাব দেবে। রাত 9টায় বরুণ শেঠির মেল এলো। কমিশনিং নোটের কপি আর পুট্টি দিয়ে ঢাকা দেওয়ালে ক্র্যাকের ছবি। আমি প্রিন্ট নিয়ে নিলাম। রাত 11টার পর দরজায় কড়া নাড়ল রজ্জু। ঘাবড়ে গিয়ে বলল, বাবুজি, নিখিল ভাইয়া কালকের জন্য রেজিস্টারে লিখিয়ে দিয়েছে যে কোনো বাইরের লোক ঢুকবে না, কিন্তু ম্যাডাম ওপর থেকে মেসেজ করে দিয়েছেন অথরিটিকে এন্ট্রি দিতে হবে। আমি মাথা নাড়ালাম। ধন্যবাদ বাবা, তুই শুধু তোর ডিউটি করবি। রাত 11:30টায় রেরা থেকে শেষ মেসেজ এলো, ইন্সপেকশন কনফার্মড। আমি মোবাইল টেবিলে রাখলাম। কাল দেওয়াল কথা বলবে। যখন দেওয়াল কথা বলবে তখন কাহিনী আর বাবা বনাম মেয়ে থাকবে না। কাহিনী হয়ে উঠবে তথ্য বনাম দেখানো। আমার শেষ বিচার ছিল, মীরা, আমি তোমার খারাপ চাই না, কিন্তু সত্যের খারাপ হতে দেব না। দুপুর 2:45 আমি সোসাইটি অফিসে পৌঁছে গেলাম। হাতে ফাইল 302 সত্যের ফাইল। মিসেস কাপুর আগেই বসেছিলেন। 3টে বাজার 5 মিনিট আগে রেরার টিম এলো, সালোনি মেহতা আর বিবেক। বরুণ শেঠিও বিল্ডারের পক্ষ থেকে এলেন। গেটে নিখিল আর মীরা দাঁড়িয়েছিল। নিখিল বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সালোনি কড়া গলায় নোটিশ দেখাতেই সে পিছিয়ে গেল। মীরা নিখিলের হাত চেপে ধরে বলল, যেতে দাও। লিফটে নিস্তব্ধতা ছিল। ফ্ল্যাটের ভেতর সেই একই রং আর পুট্টির গন্ধ। সালোনি দেওয়ালে আর্দ্রতা মাপার মিটার লাগাল। ডিসপ্লেতে আলো জ্বলে উঠল। বিবেক রিডিং লিখল, উচ্চ আর্দ্রতা। ব্যালকনির কাছেও মিটার বেজে উঠল। বিবেক জানালো, ঢাল উল্টো দিকে হওয়ার কারণে জল ভেতরে ফিরে আসে। সালোনি বলল, দেওয়ালে 1 ইঞ্চি প্লাস্টার কেটে দেখতে হবে। মীরা সহমতে গেল। আমি ধীর গলায় বললাম, মীরা, সত্য দেখতে দাও, চিকিৎসা তবেই হবে। দেওয়াল কাটা হতেই ভেতর থেকে নুন জমা ভুরভুরে পপড়ি বেরিয়ে এলো। সালোনি নোট করল, ওয়াটারপ্রুফ পুট্টি শুধুমাত্র সাজসজ্জার জন্যে ছিল, সমাধানের জন্যে নয়। বরুণ চুপ করে রইলেন। আমি শান্ত স্বরে বরুণের মেলের কপি দেখালাম, যেখানে হেয়ারলাইন ক্র্যাকের কথা স্বীকার করা হয়েছিল। নিখিল বিড়বিড় করে বলল, এটা তো যে কোনো বাড়িতেই হতে পারে। বিবেক জবাব দিল, যে কোনো বাড়িতেই প্রতিকার হবে টেকনিক্যাল। 1 বেডরুমের দেওয়ালে আর্দ্রতা এবং উচ্চ লবণের জমাট। 2 ব্যালকনির ঢাল ভেতরের দিকে, যা সংশোধন করা আবশ্যক। 3 কসমেটিক পুট্টি স্থায়ী সমাধান নয়। নির্দেশ, বিল্ডার 15 দিনের মধ্যে বিস্তারিত মেরামত পরিকল্পনা পেশ করবেন এবং 30 দিনের মধ্যে কাজ শুরু করবেন। অসহযোগিতা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা ও নিবাসীকে অস্থায়ী সুরক্ষা নোটিশ। নিচে সবার স্বাক্ষর হল, স্যালোনি, বিবেক, মিসেস কাপুর, বরুণ। আমাকেও সাক্ষী হিসাবে সই করানো হল। মীরা এক মুহূর্তের জন্যে আমার দিকে তাকালো, চোখে লজ্জা আর ভয়ের মিশ্রণ। আমি শুধু মাথা নেড়ে সায় দিলাম। বলার মতো আর কিছু অবশিষ্টও ছিল না, আর বলার প্রয়োজনও ছিল না। টিম বেরোতে শুরু করলে নিখিল আমার কাছে এলো। গলা ধীর কিন্তু কাঁপছিল। আঙ্কল, আপনি এসব কেন করছেন? বাড়ি তো আমাদের, সোসাইটিতে তামাশা হয়ে গেল। আমি সরাসরি তাকালাম। তামাশা আমি বানাইনি, আর্দ্রতা বানিয়েছে। সত্য যত দেরিতে সামনে আসে তত বেশি করে প্রকট হয়। বাইরে গ্যালারিতে হাঁটার সময় স্যালোনি ফিসফিস করে বলল, শর্মাজি, আপনি শান্ত থাকেন বলেই প্রক্রিয়াটা এগিয়ে চলে। আবেগ পরে রাখবেন, কাগজ আগে। কাল আপনাকে মেমোর স্ক্যান কপি মেল করে দেব। আমি ধন্যবাদ জানালাম। গেটে রজ্জু ধীরে ধীরে কানে কানে বলল, বাবুজি, আজ প্রথমবার মনে হলো যে দেয়ালও কথা বলে। আমি হাসলাম, হ্যাঁ রে বাবা, বলে, যখন কেউ শোনার মতো থাকে। সন্ধ্যায় লজে ফেরার সময় পকেটে মোবাইলটা বারবার কাঁপছিল। সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা তুঙ্গে। 302 রেরায় পৌঁছেছে, বিল্ডারের ক্লাস লেগেছে, ব্যালকনিতে জল ঢালবেন না, এক একজনের এক এক মত। এর মধ্যেই মীরার একটা স্টোরি দেখা গেল, তারপর উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর নিখিলের ফেসবুক পোস্ট ভেসে উঠল, বয়স্করা কখনো কখনো জেদ করে পরিবারের সম্মান ধুলোয় মেশান, ফালতু অভিযোগ, ফালতু ইন্সপেকশন, আমরা সামলে নেব। নিচে কিছু কমেন্ট, স্ট্রং থাকো ভাই, ইত্যাদি। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারিখ ও সময় পরিষ্কার। মোড়ে হালকা একটা চিলিক দিয়ে উঠল। বয়স্ক আর ফালতু শব্দগুলো গায়ে বিঁধছিল। কিন্তু তখনই ওপর থেকে একটা ইমেল এলো, রেরার সাইট মেমোর স্ক্যান কপি। পিডিএফটা খুললাম।
সব কিছু ঠিক তেমনই ছিল যেমনটা টেবিলে লেখা হয়েছিল। এটা ছিল আমার জন্য একটা ঢাল। আমি ওটাকে ফাইলের প্রথম পাতায় ক্লিপ করে দিলাম। ঠিক সেই সময় ব্যাংক থেকে সাক্সেনাজির ফোন এলো। শর্মাজি, লিখিত উত্তর এসে গেছে। এগ্রিগেটর শ্রী ফাইন্যান্স সার্ভিস এলএলপি, ডিএসএ কোড SF1909। আমরা অননুমোদিত ইনকোয়ারির প্রাপ্তি স্বীকারপত্র দিচ্ছি, সাথে আপনার প্যান কার্ডে যে কোনো নতুন লোন প্রক্রিয়ার ওপর অ্যালার্ট হোল্ড লাগিয়ে দিয়েছি। আপনি কাল এসে নন কনসেন্ট ফর্ম সই করে দেবেন। এর ওপর কাজ করার ক্ষমতা আর কারো নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ। আর ওই কাস্টমার অ্যালার্ট লেটার যেটা কুরিয়ারে এসছে, ওটাও কি ফাইলে রাখব? তিনি বললেন, অবশ্যই, ওটাও লাগিয়ে দিন, কাজ সহজ হবে। কল কাটতেই আরেকটি মেসেজ এলো। জয়পুর জেনারেল ব্যাংক, কল ব্যাক। আপনার প্যানে প্রাপ্ত ডিএসএ ইনকোয়ারিটি পুষ্টি করুন, Y/N। আমি N টাইপ করে পাঠিয়ে দিলাম। সিস্টেম থেকে রিপ্লাই এলো, ধন্যবাদ, আপনার অসহযোগিতা বা নন কনসেন্ট নথিভুক্ত হয়েছে। দেরি সন্ধ্যায় সোসাইটি গ্রুপে নিখিলের একটি লম্বা মেসেজ এলো। সবাইকে জানানো যাচ্ছে যে রেরার তদন্ত কারো ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমাদের বাড়িতে সব ঠিক আছে, কোনো বৃদ্ধ মানুষের প্ররোচনায় কান দেবেন না। কিছু লোক তাতে লিখল। ঠিক তখনই মিসেস কাপুর ওই সাইট মেমোর স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিলেন। দয়া করে দাপ্তরিক নথি দেখে নিন, সংশোধন পরিকল্পনা 15 দিনের মধ্যে। গ্রুপ শান্ত হয়ে গেল। সত্যের ভাষা ছোট হয়, স্ক্রিনশট, মোহর আর তারিখ। সেই রাতেই একটি অজানা নম্বর থেকে ফোন এলো। গলা নরম, কিন্তু শব্দগুলো সোজাসাপটা। জগৎপুরা পুলিশ চৌকি থেকে বলছি, আপনার নামে একটা ডায়েরি এন্ট্রি এসেছে। রেরা তদন্তে বাধা এবং অনলাইনে বদনাম করার অভিযোগ। সোসাইটি সেক্রেটারির পক্ষ থেকেও একটি নোট যুক্ত আছে। কাল সকাল 11:30টায় আপনি, আপনার মেয়ে আর জামাই 3জনই হাজির হয়ে যান মধ্যস্থতার জন্য। আমি জি বললাম, ফোন রাখলাম। তারপর কিছুক্ষণ পর্দার আড়াল থেকে শহরের হলুদ আলো দেখতে থাকলাম। আমি পুলিশ স্টেশনে নিজেও যেতে চেয়েছিলাম, কিন্তু ডাকটা ওখান থেকে এলো দেখে ভালো লাগলো। এটা ছিল প্রক্রিয়ার পরবর্তী ধাপ। কাগজের সাথে কথা এবং দেওয়ালের সাথে কথার পর এবার মানুষ সামনাসামনি বসবে। শোয়ার আগে মীরার একটা ছোট্ট মেসেজ এলো, পাপা, থানায় গেলে বিষয়গুলো বিগড়ে যায়, বাড়ি চলে আসুন, বাড়িতে কথা বলবো। আমার আঙুল কিবোর্ডে থেমে গেল। জবাব লেখার বদলে আমি ফাইলের কভারটা আবার হাত দিয়ে নেড়েচেড়ে দেখলাম। 302 সত্যের ফাইল। ভেতরের উপরের পাতাগুলোতে ছিল রেরা সাইট মেমো, বিল্ডারের কমিশনিং নোট, ব্যাংকের অননুমোদিত ইনকোয়ারি লেটার, ডিএসের নাম, সোসাইটি নোটিশ আর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট। আমি ফাইলের মাঝে দুটো সাদা খাম রাখলাম, এ এবং বি। এতে আমি একটা ড্রাফট রাখলাম, পারিবারিক সমঝোতা, জনসমক্ষে ক্ষমা প্রার্থনা, 33% মালিকানা হস্তান্তর, মাসিক দেখভালের ক্লজ, বিল্ডারের মেরামতের তদারকিতে সহযোগিতা। বিতে ছিল দ্বিতীয় চিরকুট, আইনি ব্যবস্থা, ব্যাংক ওম্বার্ডসম্যান, রেরা জরিমানা, পুলিশে ধারা অনুযায়ী অভিযোগ, সাইবার সেলে মানহানির মামলা। আমি সারা রাত ওই খাম দুটোর দিকেই তাকিয়ে থাকলাম। সকালে যখন থানায় চেয়ারগুলো সামনাসামনি পড়বে, আমি দুটো খামই টেবিলের উপর রেখে দেব। বাড়ি নাকি সম্পর্ক, এই সিদ্ধান্ত মীরা করবে। সেই মুহূর্তেই আরেকটা নোটিফিকেশন চমকালো। শ্রী ফাইন্যান্স সার্ভিস এলএলপি, কলব্যাক অনুরোধ। স্ক্রিনে নম্বর ছিল, আঙুল কল বাটনে পৌঁছেও থেমে গেল। কাল সঠিক জায়গায় কথা হবে। থানায়, কাগজের ভিড়ে। আমি উঠে চা বানাতে লাগলাম। ফুটন্ত জলের শব্দ ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। বাইরে থেকে কোনো মন্দিরের সন্ধ্যা আরতির সুর আসছিল। মনে হালকা একটা কম্পন ছিল, ভয় নয়, শুধু দায়িত্ববোধ। কাল আবেগ কথা বলবে না, কাগজ কথা বলবে। আর যদি কাগজ কথা বলে, তবে সত্যও কথা বলবে। আমি অ্যালার্ম 9:30 সেট করলাম। সময় মতো বের হতে হবে। আর শোয়ার ঠিক আগে নিজেকে একটি বাক্যই বললাম, মীরা, আমি চাই তুমি পরিবারকে বেছে নাও, চালবাজিকে নয়। যদি তুমি চালবাজি বেছে নাও, তবে আইন বেছে নেবে। পরের মুহূর্তেই ঘর শান্ত হয়ে গেল, আর কাহিনী পরবর্তী মোড়ে পৌঁছে গেল। থানার টেবিল, দুটো খাম, আর আমার মেয়ের জবাব। থানার বারান্দায় পানের হালকা গন্ধ ছিল, আর কালো রঙের বাঁধানো রেজিস্টার আলমারিতে সাজানো ছিল। দেওয়ালের ঘড়ি 11:25 দেখাচ্ছিল। আমি 5 মিনিট আগেই পৌঁছে গেলাম। টেবিলে ফাইলটা রাখলাম, আর তার ওপরে দুটো খাম, এ এবং বি। ডিউটি অফিসার নাম জিজ্ঞেস করলেন, ওম প্রকাশ শর্মা। আমি মাথা নাড়লাম। কিছুক্ষণ পরেই মীরা আর নিখিলও এলো। মীরার চোখ ফোলা ছিল, নিখিলের মুখটা একটু উদ্ধত, যেন সে চ্যালেঞ্জ জানাচ্ছে, কিন্তু হাতে সূক্ষ্ম কম্পন ছিল। ভেতরে ছোট ঘরে সবাইকে বসানো হলো। সামনে সাব ইন্সপেক্টর বার্মা এবং একজন মহিলা কনস্টেবল।
ডানে রোজনামচা খুলে বসে আছেন একজন হেড কনস্টেবল। বর্মা পরিষ্কার গলায় বললেন, এক একে বলবেন, কোনো চিৎকার চেঁচামেচি নয়, যা বলা হবে তা রোজনামচায় নথিভুক্ত হবে। আগে আপনি বলুন শর্মাজি। আমি ফাইল খুললাম, সব ওপরে রেরার সাইট মেমো রাখলাম, তারপর সোসাইটির নোটিশ, বিল্ডারের কমিশনিং নোট, ব্যাংকের অননুমোদিত ইনকোয়ারি আর ডিএসের নাম, শেষে সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট। আমি শুধু এটুকুই বললাম, আমি বদলা চাই না, প্রক্রিয়া চাই। এই কাগজগুলো কথা বলছে, আর্দ্রতা প্রকাশ না করা আর আমার প্যানে অনুমতি ছাড়া জিজ্ঞাসাবাদ। দুটো রাস্তা আছে স্যার। আমি খাম দুটো টেবিলের উপর এগিয়ে দিলাম, এ এবং বি। বর্মা এ খামটি খুললেন। ভেতরে একটি পাতা ছিল। তিনি জোরে পড়লেন যাতে দুজনেই শুনতে পায়। ১. জনসমক্ষে ক্ষমা প্রার্থনা, সোসাইটি গ্রুপ এবং ফেসবুকে তথ্যভিত্তিক পোস্টের মাধ্যমে। ২. বাড়ির রেজিস্ট্রিতে ৩৩% সহমালিকানা পিতার নামে সেটেলমেন্ট গিফট ডিডের মাধ্যমে ৩০ দিনের মধ্যে। ৩. নো লোন অঙ্গীকারপত্র, এই সম্পত্তির ওপর কোনো নতুন টপ আপ বা মর্গেজ হবে না এবং পিতার প্যান আধার কখনও ব্যবহার করা যাবে না। ৪. বিল্ডারের মেরামত পরিকল্পনায় পূর্ণ সহযোগিতা, মেরামত চলাকালীন পিতার থাকার ব্যবস্থা, হয় এই বাড়িতেই আলাদা ঘর অথবা পাশের কোনো ভাড়ার ওয়ানারকে। খরচ ৫. মাসিক দেখভাল, ১৫,০০০ টাকা ট্রান্সফারের লিখিত সম্মতি, যাতে বৃদ্ধের মৌলিক প্রয়োজনগুলো নিরবিচ্ছিন্ন থাকে। ৬. ব্যাংকের নন কনসেন্ট ফর্মে দুজনের স্বাক্ষর, স্ক্যান করা ডকুমেন্ট ডিলিট করে ফেরত দেওয়া, একটি অঙ্গীকারপত্র এখানে থানায় জমা দেওয়া। বর্মা খাম বন্ধ করলেন, চোখ মীরার ওপর স্থির। এটা পারিবারিক সমঝোতা, আপনারা কি মানেন? মানলে আজই সমঝোতা স্মারক তৈরি হতে পারে, আর আমরা ১০৭ বা ১১৬ ধারায় বাউন্ড ডাউন করে দেব যে শান্তি ভঙ্গ করবেন না। নিখিল ফিসফিস করে বলল, এইসব কেউ চাইতে পারে? ৩৩% কেন? বাড়ি তো আমাদের। বর্মা দ্বিতীয় খাম বিয়ের দিকে ইশারা করলেন। আর এই দ্বিতীয় রাস্তাটা কি? আমি ধীর গলায় বললাম, আইনি ব্যবস্থা। ব্যাংক ওম্বার্ডসম্যানে অভিযোগ, সাইবার আইটিতে পরিচয় অপব্যবহার, আইপিসি ৪২০, ৪৬৮, ৪৭১ ধারার অধীনে প্রক্রিয়া, রেরাতে জরিমানা এবং বিল্ডারকে কারণ দর্শানোর নোটিশ, সেই সাথে সামাজিকভাবে বদনাম করার জন্য মানহানির মামলা। আমি এসব চাই না, কিন্তু করতে পারি। ঘরের মধ্যে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। মীরা চেয়ারের হাতল শক্ত করে ধরল, তারপর খুব ধীর গলায় বলল, পাপা, আমি ভুল করেছি। বাড়ি দেখানোর সময় দেওয়ালে ছোপ ছিল। আমি নিখিলের কথা শুনেছিলাম যে কাবার করে দেব। আমি আপনাকে বলেছিলাম যে ১,২০,০০,০০০ নিচে দেবে না, যাতে অ্যাডভান্স তাড়াতাড়ি পাওয়া যায়। ওই ১০ লক্ষ টাকা আমরা আসবাবপত্র আর কিছু পুরনো ঋণ শোধ করতে খরচ করেছি। বর্মার সঙ্গে সঙ্গে নথিভুক্ত করালেন ক্রয় মূল্যে পার্থক্যের স্বীকৃতি। তারপর তিনি নিখিলকে দেখলেন। ডিএসএ কোড SF 2019, এটা কে লাগিয়েছে? নিখিলের গলা চড়ে গেল। স্যার, আমি ব্রোকার, ডিএসএ প্রতিদিন ইনকোয়ারি চালায়, এতে ভুল কি আছে? বর্মার গলা ঠান্ডা হয়ে এলো। ভুল তখন হয় যখন কারোর প্যান আধার দিয়ে অনুমতি ছাড়া ইনকোয়ারি চালানো হয়, এবং SMS ঠিক সেই সময় আসে যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা আমি রোজনামচায় লিখছি, এক্ষুনি ওই ডিএসএকে কল করাচ্ছি। স্পিকারে হেড কনস্টেবল নম্বর মেলালেন। ওপাশ থেকে কেউ ধরল। বর্মা নিজের পরিচয় দিলেন। SI বর্মা, জগৎপুরা। ওমপ্রকাশ শর্মার প্যানে কার অনুরোধে ইনকোয়ারি চালানো হয়েছে? ওপাশ থেকে ইতস্তত কণ্ঠস্বর এলো। কাস্টমার রেফারেল, পরিবার থেকে। বর্মা থামিয়ে দিয়ে বললেন, পরিবারের নাম? কয়েক সেকেন্ড চুপ থাকার পর ওপাশ থেকে ধীর গলায় নাম এলো, নিখিল। বর্মা রোজনামচায় লিখিয়ে নিলেন যে ডিএসএ নিখিলের নাম বলেছে। নিখিল ক্ষেপে উঠতেই মহিলা কনস্টেবল হাতের ইশারায় থামিয়ে দিলেন। বর্মা ফাইল বন্ধ করলেন। দেখুন, এটা থানা, আদালত বা পঞ্চায়েত নয়, কিন্তু আমরা মধ্যস্থতা করতে পারি। আমার কাছে দুটো বিকল্প আছে, এ এবং বি। এতে আপনারা ভুল স্বীকার করে সংশোধন করবেন। বিতে আমি 0 FIR তৈরি করে এগিয়ে দেব এবং রেরা, ব্যাংক, সোসাইটির কাগজ তাতে জুড়ে দেব। কোন রাস্তা চান? মীরা আমার দিকে তাকালো। চোখের মধ্যে সেই পুরনো ছোট্ট মীরাকে এক মুহূর্তের জন্য দেখা গেল, যে হোমওয়ার্ক শেষ না হলে আমার দিকে তাকাত। সে খুব ধীর গলায় বলল, আমি মেনে নিচ্ছি পাপা, কিন্তু ৩৩% আজই লেখা মুশকিল। আমাদের ৪৮ ঘন্টে সময় দিন, ড্রাফট বানাবো, রেজিস্ট্রারে স্লট নেব। নিখিল সঙ্গে সঙ্গে বলল, আমি কিছু সই করব না। বর্মা তাকে সরাসরি দেখে বললেন, তাহলে বি। নিখিলের গলা শুকিয়ে গেল। সে বলল, আমাকে উকিলের সাথে কথা বলতে হবে। বর্মা ঘড়ি দেখলেন। ঠিক আছে, আমি দুটো কাজ করছি। ১, মেডিটেশন মেমো বানিয়ে দিচ্ছি, যাতে এর পয়েন্টগুলো লেখা থাকবে, ডেডলাইন ৪৮ ঘন্টা। ২, দুই পক্ষকেই ৪১ ধারার মতো নোটিশ দিচ্ছি। পরশু ১২টায় দেখা হবে। ততক্ষণে সোশ্যাল মিডিয়া পোস্ট সরবে এবং ক্ষমা প্রার্থনার পোস্ট যাবে।
আজ সন্ধে 7টার মধ্যে ব্যাংকের নন কনসেন্ট ফর্মে দুজনের স্বাক্ষর হবে। বিল্ডারের মেরামত পরিকল্পনায় সম্মতি আজই। যদি এগুলোর মধ্যে কোনোটা না হয় তবে আপনা আপনি কার্যকর হবে বলে ধরে নেব। এফআইআরের খসড়া তৈরি থাকবে। মীরা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। ঠিক আছে, আমি পোস্ট সরিয়ে দেব আর ক্ষমা চেয়ে নেব। নিখির খোঁট কামড়ে বলল, ঠিক আছে, পোস্ট সরাচ্ছি, কিন্তু ক্ষমা? বর্মা থামিয়ে দিলেন। ক্ষমাও? শব্দগুলো আমি ড্রাফট করে দেব। মিথ্যে নয়, তথ্য। এক্ষুনে লিখুন। হেড কনস্টেবল সাদা কাগজ সামনে রাখলেন। মীরা লিখতে শুরু করল। আমি মীরা এটা স্বীকার করছি যে রেরা তদন্ত তথ্যভিত্তিক ছিল। আমরা বাবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যা লিখেছি তা ভুল ছিল, তা সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা বিল্ডারের মেরামত এবং পরিবারের সংশোধনের জন্য সহযোগিতা করব। নিচে স্বাক্ষর। নিখিলের পালা এলো। সে কলম ধরল, কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর একই শব্দ লিখে দিল। মহিলা কনস্টেবল দুজনের ফোন খুলিয়ে ফেসবুক আর গ্রুপ থেকে পোস্ট ডিলিট করালেন। নতুন পোস্টের ছবি নিয়ে রোজ নামচাই জুড়ে দিলেন। বর্মা আমার দিকে তাকালেন। এবার আপনার কথা। আপনি বাঁচলে পরশু পর্যন্ত ধৈর্য ধরবেন। মাঝখানে কোনো হুমকি, পোস্ট বা হাঙ্গামা হবে না। আপনিও কোনো পাবলিক পোস্ট করবেন না। আমি পরিষ্কার বললাম। মান্য, শুধু একটি শর্ত। আজই ব্যাংকে গিয়ে নন কনসেন্ট ফর্মে এদের সই করিয়ে দিন এবং স্ক্যান করা ডকুমেন্ট ডিলিট করিয়ে দিন। একটা অঙ্গীকারপত্র আপনার কাছে জমা থাক। বর্মা মাথা নাড়লেন। এক্ষুনি যাচ্ছি। আমরা 4 জন উঠলাম। বাইরের বারান্দায় হাওয়া ঠান্ডা ছিল। মীরা আমার সাথে পা মেলাচ্ছিল। খুব ধীর গলায় বলল, পাপা, এখন সব ঠিক আছে? আমার ভয় হচ্ছে যদি বিল্ডার বাড়িটা আনসেফ বলে দেয়। আমি বললাম, সিদ্ধান্ত দেওয়াল করবে, মিথ্যে নয়। ব্যাংকে গিয়ে আনুষ্ঠানিকতা শেষ হল। সাক্সেনাজি কম্পিউটার স্ক্রিন দেখিয়ে বললেন, এখন আপনার প্যানে যে কোনো ইনকোয়ারি তখনই হবে যখন আপনি নিজে এসে স্বাক্ষর দেবেন, আর এই লিখিত অঙ্গীকারপত্র থানায় জমা আছে। ফেরার পথে মীরা ধীর গলায় বলল, পাপা, যদি বাড়ি কিছুদিনের জন্য খালি করতে হয় তবে আপনি কোথায় থাকবেন? আমি বললাম, তোমাকে ভাবতে হবে, আমাকে নয়। এতে লেখা আছে হয় আমার জন্য ঘর, না হয় পাশের 1 আর্কের খরচ। সিদ্ধান্ত তোমার। সে চুপ থাকল। সন্ধে 6:45 নাগাদ সোসাইটি গ্রুপে মীরার ক্ষমা প্রার্থনার পোস্ট এলো। কিছুক্ষণ পর নিখিলের পোস্ট এলো। নিচে মিসেস কাপুর অ্যাকনলেজড লিখলেন। গ্রুপ শান্ত থাকল। আমার ফোনে স্যালোনি মেহতার কল এলো। শর্মাজি, আজকের সাইট ফাইল পাঠানো হয়েছে। কাল সকাল 10টায় বিল্ডারকে কারণ দর্শানোর নোটিশ যাবে। ঢাল সংশোধন আর ড্যাম্প প্রুফিংয়ের সাথে অস্থায়ীভাবে থাকার ওপর অ্যাডভাইজারি দেওয়ার সুপারিশ আছে। রিডিং হাই থাকলে 72 ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে খালি করার নোটিশ লাগতে পারে। আমি ঠিক আছে বললাম, কিন্তু মনে একটা নতুন দুশ্চিন্তার ভাঁজ পড়ল। অস্থায়ী খালি করার মানে হল মীরা আর নিখিলকেও কোথাও যেতে হবে। 7:30টায় নিখিলের ফোন এলো। ভয়ে গলা কাঁপছিল। আঙ্কেল, বিল্ডারকে শোকজ দিলে ভাড়ায় কে নেবে? যদি 72 ঘণ্টায় ঘর খালি করতে হয় তবে আমরা কোথায়? সে বাক্যটি শেষ করতে পারল না। কিছুক্ষণ চুপ থাকার পর সে ধীর গলায় বলল, কাল রেজিস্ট্রারের স্লট নিয়ে জানাচ্ছি। 33% দেখছি। আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে স্ট্রিট লাইট হলুদ ছিল আর দূরে মন্দিরের আরতির ঘণ্টা বাজছিল। আমি খুব ধীর গলায় বললাম, কাল 12টায় থানায় মেমোতে প্রগ্রেস রেকর্ড হবে। 48 ঘণ্টা সময় আছে। ব্যাস। ফোন কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই মীরার মেসেজ এলো, পাপা, যদি ঘর খালি করতে হয় আমরা কি 2 দিন আপনার কাছে থাকতে পারি, অথবা আপনি আমাদের সাথে? আমার আঙুল স্ক্রিনের ওপর থমকে গেল। এটা সেই মোড় যার জন্য আমি প্রস্তুত ছিলাম, আবার ছিলামও না। একদিকে খাম বি, কঠোর রাস্তা, অন্যদিকে খাম এ, মেরামত, ক্ষমা, অংশীদারিত্ব, দেখভাল, আর হয়তো 2 দিন একই ছাদের নিচে থাকা। আমি জবাব লিখলাম না। ঘরের টেবিলের ওপর ফাইলটা রাখলাম। 2টো খাম আবার উপরে উঠে এলো। ঘড়িতে 8টা বাজছিল। 48 ঘণ্টার বালি এবার ঝরতে শুরু করবে। বাইরে থেকে হাওয়া এলো, কাগজ নড়ে উঠল আর খাম একটুখানি খুলে গেল। ভেতরের পাতাটা উঁকি দিচ্ছিল। পারিবারিক সমঝোতা। আমি আলো কমিয়ে চোখ বন্ধ করলাম। পরের মুহূর্তে ফোন আবার বেজে উঠল। এবার বিল্ডারের বরুণ শেঠি। স্যার, শোকজ আসছে। আমরা পুরো মেরামতের খরচ কোম্পানি থেকে দেব, কিন্তু একটা অনুরোধ, রেরা থেকে কঠোর শব্দগুলো সরিয়ে দিন যদি পরিবারের সমঝোতা হয়ে থাকে। আমি শান্ত স্বরে বললাম, কঠোর শব্দ নয়,
কঠোর সত্য। মেরামত করুন, বাকিটা কাল দেখব। কল কাটতেই আমি চেয়ারে বসে পড়লাম। মাথায় শুধু একটি পংক্তি প্রতিধ্বনিত হচ্ছিল, পরশু 12টা, হ্যাঁ নাকি না। আর তার সাথেই কাহিনী পরবর্তী ধাপে পৌঁছে গেল। আমি কি খাম এ দিয়ে দরজা খুলব, নাকি খাম বি দিয়ে বন্ধ করে দেব? পরের দিন ঠিক 12টায় আমরা আবার থানার সেই একই টেবিলের সামনে বসলাম। বর্মা রোজনামচা খুললেন আর সরাসরি জিজ্ঞেস করলেন, প্রগতি? মীরা ফাইল থেকে 3টি কাগজ বের করল। 1, ফেসবুক আর সোসাইটি গ্রুপে জনসমক্ষে ক্ষমা প্রার্থনার প্রিন্ট। 2, ব্যাংকের নন কনসেন্ট রসিদ, যাতে তার ও নিখিলের স্বাক্ষর আছে। 3, বিল্ডারের মেরামত পরিকল্পনার স্বীকৃতি। বর্মা মাথা নাড়লেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ, রেজিস্ট্রিতে 33% সহ মালিকানা আর নো লোন অঙ্গীকারপত্র। মীরা আমার দিকে তাকাল। পাপা, স্লট পাওয়া গেছে। আজ দুপুর 3:15 রেজিস্ট্রার অফিস, ড্রাফট উকিল বানিয়ে দিয়েছেন। নিখিল চেয়ারের সামনের দিকে ঝুঁকে এলো, গলায় তিক্ততা কম আর ক্লান্তি বেশি। আমি সই করেছব, কিন্তু একটা কথা প্লিজ, রেরাতে কঠোর শব্দগুলো। বর্মা তাকে না দেখেই বললেন, কঠোর শব্দ নয়, কঠোর সত্য। চলুন আগে রেজিস্ট্রার। রেজিস্ট্রার অফিসের ছোট ঘরে পুরনো পাখার শব্দ আর চেয়ারের মর্মরানি ছিল। উকিল ড্রাফটটি জোরে পড়লেন। মীরা নিজের সম্পত্তির 33% ভাগ নিজের পিতা ওম প্রকাশ শর্মার নামে গিফট সেটেলমেন্ট ডিড দিয়ে হস্তান্তর করছে। পিতার লিখিত সম্মতি ছাড়া কোনো নতুন লোন হবে না। ডিজিটাল নথি ডিলিট করার অঙ্গীকারপত্র সংযুক্ত। পিতার জন্যে মাসিক 15,000 টাকা দেখভালের ভাতা, মেরামত চলাকালীন সহযোগিতা। আঙুলে নীল কালি লাগল, টিপ সই হল। মীরা কাগজের উপর নিচু হয়ে ফিসফিস করে বলল, পাপা ক্ষমা করে দিন, আমি ভয় পেয়ে আর তাড়াহুড়ো করে ফেলেছিলাম। আমি সরাসরি জবাব দিলাম, ক্ষমা আবেগ দিয়ে নয়, অভ্যেস দিয়ে প্রমাণিত হয়। অভ্যেস, কাগজ, সময়মতো হস্তান্তর আর সম্মান। নিখিল কোনো তর্ক ছাড়াই মাথা নিচু করল। ডিএ স্ক্যান হল, 2 কপি আমার হাতে এলো। বাইরে আসতেই ফোন বাজল। সলোনি মেহতা, শর্মাজি, শোকজ জারি হয়ে গেছে। বিল্ডারকে 15 দিনের মধ্যে ঢাল সংশোধন, কেমিক্যাল গ্রাউটিং আর বেডরুমের ওয়ালে ড্যাম্প প্রুফিং করতে হবে। রিডিং হাই হওয়ার কারণে 10 দিনের জন্য অস্থায়ীভাবে খালি করা বাধ্যতামূলক। বিল্ডার পরিবারের জন্য বিকল্প থাকার জায়গা দেবে, কোম্পানির গেস্ট ফ্ল্যাট। বরুণ শেঠি সেখানেই হাত জোর করলেন। স্যার, আমরা গেস্ট ফ্ল্যাট আর প্যাক অ্যান্ড মুভের খরচ দেব। 10 দিনে প্রথম ফেজ শেষ করে দেব, তারপর জয়েন্ট রিডিং। আমি সংক্ষেপে বললাম, ঠিক আছে, কাগজে লিখুন। সন্ধে নাগাদ বিল্ডারের এগ্রিমেন্ট এসে গেল। গেস্ট ফ্ল্যাটের ঠিকানা, মেরামতের শিডিউল, প্রতিটি পর্যায়ের ছবি আর রিডিং রেরা পোর্টালে আপলোড হবে এবং 18 মাসের মেরামতের ওয়ারেন্টি। সোসাইটিও অ্যাডভাইজারি জারি করে দিল। 3002 নম্বর ফ্ল্যাট অস্থায়ীভাবে খালি। ব্যালকনিতে ভারী জিনিস রাখা নিষিদ্ধ। নিখিল সোসাইটি গ্রুপে ধন্যবাদ লিখল, আর প্রথমবার তার ভাষায় তেজ অপেক্ষা স্বস্তি বেশি ছিল। সেই রাতেই ব্যাংক থেকে মেল এলো, আমার প্যানে স্থায়ী কনসেন্ট হোল্ড সক্রিয় হয়েছে। যে কোনো ইনকোয়ারি বা লোনের জন্য শাখায় ব্যক্তিগত উপস্থিতি আবশ্যক। নিচে আরেকটি লাইন, ডিএসএ এএসএফ 209কে ব্ল্যাকলিস্ট করার জন্য রিপোর্ট করা হয়েছে। আমি মেল প্রিন্ট করে ফাইলের প্রথম পাতায় লাগিয়ে দিলাম। এটা ছিল সেই তালা যা ভবিষ্যতের যে কোনো চালবাজিতে সরাসরি বন্ধ হয়ে যাবে। পরদিন সকালে মীরা দরজায় এলো, চোখ ফোলা নয়, হয়তো প্রথমবার সে ঠিকমতো ঘুমিয়েছে। হাতে স্টিলের টিফিন বক্স। হালুয়া বানিয়েছি সুশীলা মায়ের রেসিপি দিয়ে। সে বসল এবং বলল, পাপা, 10 দিন আপনি আমার সাথে গেস্ট ফ্ল্যাটে চলুন, আমরা একসাথে থাকি। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। না, আমি ওই লজেই থাকব, অথবা কাছেই একটা ওয়ানারকে নিয়ে নেব। একসাথে থাকা আর সীমানা দুটোর মধ্যে পার্থক্য আছে মীরা। আমরা রোজ সকালে কথা বলবো, কিন্তু ঘর আলাদা থাকবে, এটাই সঠিক। তার চোখ ভিজে এলো, কিন্তু এবার সে কাঁদল না। সে শুধু বলল, ঠিক আছে, এবার নিয়ম আপনি বানাবেন, আমি মানব। মেরামতের দিন শুরু হলে দেওয়াল সত্যি কথা বলে উঠল। ব্যালকনির উল্টো ঢাল ভাঙা হলো, নতুন ঢাল বাইরের দিকে দেওয়া হলো। বেডরুমের দেওয়ালে পুট্টি সরিয়ে কেমিক্যাল ইনজেকশন দেওয়া হলো। গ্রাউটিং হলো, তারপর ড্যাম্প প্রুফ কোর্স। প্রতিটি পর্যায়ে মিটার রিডিং দিল, ছবি টাইমস্ট্যাম্প সহ আপলোড হলো। মেরামতের কাজ যেভাবে এগোচ্ছিল তাতে সত্য কেবল কাগজে নয়, ইটের গাঁথুনিতেও মজবুত হচ্ছিল। 10ম দিনে বিবেক মিটার লাগাল, ডিসপ্লে সবুজ ছিল। সালোনি ছোট করে হেসে বলল, ঠিক আছে,
সোসাইটি গ্রুপে কাজ সম্পন্ন, অস্থায়ী অ্যাডভাইজারি সমাপ্ত, এই মেসেজ এলো। সেই সন্ধ্যায় নিখিল ব্যক্তিগতভাবে আমার সামনে হাত জোড় করল। আঙ্কেল, আপনি দেওয়ালও বাঁচালেন আর সম্পর্কটাকেও ভেঙে যাওয়া থেকে বাঁচালেন। আমার ভুল হয়েছে। এখন থেকে আগে নথিপত্র, পরে দেখানো। এটা সম্ভবত তার বলার সবথেকে সত্য কথা ছিল। রেজিস্ট্রির পর মীরা প্রতি মাসের ১৫ তারিখে ১৫,০০০ টাকা পাঠাতে শুরু করল। প্রথম মেসেজ এলো মাসিক দেখভাল, প্রতিশ্রুতি অনুযায়ী। আমি সেদিনই কাছের মন্দিরের সামনে একটা ছোট 1 RK ভাড়া নিলাম। নিচে চায়ের দোকান, ওপরে আমার ছোট ব্যালকানি, সকালের আরতি আর একটা টেবিল, যেখানে ৩০২ সত্যের ফাইল এখন নাম বদলে পরিবার নিয়ম হয়ে রাখা ছিল। রবিবার মীরা আর নিখিল এলো, কোনো ক্যামেরা ছাড়া, কোনো পোস্ট ছাড়া। মীরা রান্নাঘরে আমার সাথে চা বানালো। সে সহজভাবে বলল, পাপা, সুশীলা মা থাকলে কি করতেন? আমি হেসে বললাম, সেটাই যা আজ লেখা হয়েছে। ক্ষমা শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে প্রমাণিত হয়। ভালোবাসা পাশে থাকায় নয়, সীমা মেনে চলায় প্রমাণিত হয়। কয়েক সপ্তাহ পর রেরার ফাইনাল রিপোর্ট এলো। মেরামত সম্পন্ন, রিডিং স্বাভাবিক, 18 মাসের ওয়ারেন্টি। বিল্ডারের শোকজ বন্ধ হল, কিন্তু নোটে মন্তব্য রয়ে গেল, ভবিষ্যতে তথ্য প্রকাশ বাধ্যতামূলক। ব্যাংকের পক্ষ থেকে চিঠি এলো, আপনার কনসেন্ট হোল্ডের কপি সোসাইটি এবং রেজিস্ট্রি অফিসে জমা দেওয়া হয়েছে। ডিএসের জমা এলো, কোম্পানি SF219-এর প্যানেল কোড বাতিল করেছে। চারদিকে তালা লেগে গেল, যেখান থেকে একসময় চালবাজি ভেতরে ঢুকেছিল। বিকেলে আমি আমার ছোট ব্যালকনিতে বসে চা খেলাম। সামনে কৃষ্ণচূড়া গাছ ছিল, বাতাসে হালকা ঠান্ডা ভাব। ফোনে মীরার মেসেজ এলো, রবিবার পরোটা আপনার রেসিপি অনুযায়ী হবে, 12টায়। আমি লিখলাম 12:05, সময় মতো। সে একটা হাসির ইমোজি পাঠালো, প্রথমবারের মতো হালকা ও স্বাভাবিক হাসি। আমি ফাইলটা বন্ধ করলাম। ভেতরে শেষ পাতায় লিখলাম, শিক্ষা, দান, ভালোবাসা, কিন্তু নথিপত্র হল সীমা। পরিবার আবেগ, কিন্তু প্রক্রিয়া হল সুরক্ষা। সত্য দেরিতে এলেও দরজা তাকেই খোলা উচিত। নিচে একটি ছোট পংক্তি, মীরা, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু সীমা রেখেছি। এই দুই মিলেই পরিবার তৈরি হয়, ক্ষমা এবং সীমা। আপনি যদি এই কাহিনীর সাথে একাত্মবোধ করেন, তবে এটি লাইক করুন, আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নিচে কমেন্টে লিখুন আপনার মতে পরিবারের সীমা কোথা থেকে শুরু হয়ে ক্ষমা কোথায় গিয়ে শেষ হয়। পরবর্তী কাহিনীর জন্য তৈরি থাকুন। আমরা আবার দেখা করব এখানেই, এই কণ্ঠস্বরে।